মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন চরম পর্যায়ে রয়েছে আর ৭ সমুদ্র ১৩ নদী দূরে বসে, তখন মুচকি হাসছেন এক রাষ্ট্রনায়ক। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কিম জং উন। যে ইরান আমেরিকা যুদ্ধের ভয়ে কাঁপছে পুরো বিশ্ব, সেই যুদ্ধই কি তবে উত্তর কোরিয়ার জন্য আশীর্বাদ হয়ে এলো? বিশ্ব রাজনীতির সমীকরণটা একবার মেলালে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে ইরানের ড্রোন বৃষ্টির পাল্টায় ইসরায়েলের মরণ কামড়। কিন্তু এই ধ্বংসযজ্ঞের মাঝে পিয়ংইয়ং এর সুপ্রিম লিডার কেন বলছেন পারমাণবিক অস্ত্রই এখন সার্বভৌমত্বের একমাত্র গ্যারান্টি? তিনি কি তবে লিবিয়ার গাদ্দাফি কিংবা ইরাকে সাদ্দাম হোসেনের করুণ পরিণতি থেকে শিক্ষা নিয়ে নিজের তুরুপের তাসটা সাজিয়ে ফেলেছেন? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের বিশ্লেষণে আমরা কেবল যুদ্ধের খবর দেব না, আমরা দেখাবো পর্দার পেছনে সেই ভয়ঙ্কর খেলা, যেখানে একদিকে ইরানের $২০,০০০ একটি ড্রোন ধ্বংস করতে আমেরিকার খরচ হচ্ছে ১২ কোটি টাকা, যাকে বিশ্লেষকরা বলছেন মশা মারতে কামান দাগানো। এই অসম অর্থনৈতিক যুদ্ধ কি তবে দেউলিয়া করে দেবে পশ্চিমা বিশ্বকে? আর কেনই বা সৌদি আরব ও আমিরাত এখন ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে নামতে ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে যাচ্ছে? পুরো ভূ রাজনৈতিক এই মহাপ্রলয়ের সংকেত আর কিম জং উনের নতুন রণকৌশল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমান বিশ্ব রাজনীতিতে বারুদের গন্ধ এখন আরও তীব্র। ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ একেবারে বদলে দিয়েছে। তবে এই যুদ্ধের ময়দান থেকে কয়েক হাজার মাইল দূরে বসে মুচকি হাসছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ের সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তিনি বিশ্বকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এক রূঢ় সত্য: পারমাণবিক অস্ত্রই এখন সার্বভৌমত্ব রক্ষার একমাত্র গ্যারান্টি। লিবিয়া বা ইরান নয়, কিম হাঁটছেন নিজস্ব পথে। ইতিহাস সাক্ষী, মুয়াম্মার গাদ্দাফি বা সাদ্দাম হোসেনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যখনই পশ্চিমা চাপে থমকে গেছে, তখনই তাদের পতন ত্বরান্বিত হয়েছে। কিম জং উন সম্ভবত এই ইতিহাসকে তার মাথায় গেঁথে একেবারে রেখেছিলেন অনেক আগে থেকেই। বর্তমান ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সামরিক আগ্রাসন, তাকে কিম দেখছেন একটি জলজলে উদাহরণ হিসাবে। পিয়ংইয়ং মনে করে যদি ইরানের হাতে শক্তিশালী পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা থাকত, তবে ওয়াশিংটন কখনোই সরাসরি তেহরানে হামলার সাহস পেত না। কিম স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াশিংটনের মিষ্টি কথা বা অর্থনৈতিক প্রলোভন আসলে বিষ মেশানো আপেল। কিম জং উন এবার আরও এক ধাপ এগিয়ে ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা এখন অপরিবর্তনীয়। এর অর্থ হলো ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি কোনো আলোচনার টেবিল সাজানো হয়, তবে সেখানে নিরস্ত্রীকরণ শব্দটি থাকবে না। পিয়ংইয়ং এখন ওয়াশিংটনকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলছে, আমি তাদের মুখের কথায় বলছি যেন আপনারা কানেক্ট করতে পারেন, আমাদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে মেনে নিয়েই কথা বলতে এসো। কিমের এই কঠোর সুর প্রমাণ করে তিনি এখন আর ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রসায়ন বা চিঠিপত্রের কূটনীতিতে বিশ্বাসী নন, বরং নিজের অস্ত্রাগারকে তিনি রাষ্ট্রের অস্তিত্বের একমাত্র বর্ম মনে করছেন। ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিমের যে কৌশলগত জোট, তা এখন আর কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নেই। হাজার হাজার সৈন্য, কামানের গোলা এবং রকেট পাঠিয়ে কিম প্রমাণ করেছেন তিনি রাশিয়ার একনিষ্ঠ বন্ধু। বিনিময়ে রাশিয়া পিয়ংইয়ংয়ের ঘরে পৌঁছে দিচ্ছে জ্বালানি, খাদ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। এই লেনদেন উত্তর কোরিয়ার সামরিক শক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা আগে কল্পনা করা কঠিন ছিল। রাশিয়ার মতো পরাশক্তির সমর্থন কিমকে বিশ্বমঞ্চে এক নতুন আত্মবিশ্বাস যোগাচ্ছে। কিম জু আয়ে আগামী প্রজন্মের পারমাণবিক উত্তরাধিকারী। সাম্প্রতিক সময়ে কিমের পাশে তার কিশোরী কন্যা কিম জুং আয়েকে বিভিন্ন সামরিক মহড়া ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে দেখা যাচ্ছে। বিশ্লেষকরা একে দেখছেন একটি গভীর প্রতীকী বার্তা হিসেবে। কিম বিশ্বকে বোঝাতে চাইছেন উত্তর কোরিয়ার এই পরমাণু কর্মসূচি কোনো সাময়িক জেদ নয়, এটি একটি উত্তরাধিকার।
তার উত্তরসূরিও এই ধ্বংসাত্মক মরণাস্ত্রের উপর ভর করে রাষ্ট্র পরিচালনা করবেন। কিম জুয়াইয়ের উপস্থিতি ওয়াশিংটনকে এই বার্তাই দেয়, উত্তর কোরিয়াকে নিরস্ত করার স্বপ্ন দেখা বৃথা। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ আজ কিম জং উনের পারমাণবিক নীতিকে কেবল বৈধতা দেয়নি, বরং তাকে আরো আগ্রাসী হতে প্ররোচিত করেছে। ওয়াশিংটনের সামনে এখন কঠিন সময়, একদিকে মধ্যপ্রাচ্যের আগুন, অন্যদিকে উত্তর কোরিয়ার অবাধ্য পারমাণবিক আস্ফালন। কিমের শর্ত একেবারে স্পষ্ট, শত্রুতামূলক নীতি ত্যাগ করো এবং আমাদের পরমাণু শক্তিধর হিসাবে স্বীকৃতি দাও, অন্যথায় পিয়ংইয়ং তার আঙুল পারমাণবিক ট্রিগারেই রাখবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন চলছে এক অদ্ভুত এবং চরম অসম ডলারের লড়াই। একদিকে ইরানের তৈরি সস্তা প্লাস্টিক ও সাধারণ ইঞ্জিনের শাহেদ 136 ড্রোন, আর অন্যদিকে সেগুলোকে তাড়া করছে কয়েক মিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক সব পশ্চিমা যুদ্ধবিমান। যুদ্ধের এই নতুন সমীকরণ এখন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর কোষাগারে টান বসাতে শুরু করেছে। বিশ্লেষকরা একে বলছেন মশা মারতে কামান দাগানো, কারণ ইরানের একটি শাহেদ ড্রোনের দাম মাত্র 20 থেকে 50,000 ডলার, যা একটি সাধারণ বিলাসবহুল গাড়ির দামের সমান। অথচ এই ড্রোনটিকে আকাশ থেকে নামাতে যে AIM-120 AMRAAM ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, তার এক একটির দাম 10 লাখ ডলার বা প্রায় 12 কোটি টাকার বেশি। অর্থাৎ 20,000 ডলারের একটি ড্রোন ধ্বংস করতে 10 লাখ ডলার খরচ করা হবে, মানে 12 কোটি টাকা। এই যে বিশাল আর্থিক ব্যবধান, এটি এখন উপসাগরীয় দেশগুলোর মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কেবল টাকার অঙ্ক নয়, এই লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়েছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমানও। একটি F-16 বা F-35 যুদ্ধ বিমান যখন আকাশে ওড়ে, তখন প্রতি ঘন্টায় তার পেছনে খরচ হয় লাখ লাখ টাকা। এর ওপর রয়েছে যান্ত্রিক রক্ষণাবেক্ষণও। ড্রোনের গতি অত্যন্ত ধীর হওয়ায় উচ্চ গতির যুদ্ধ বিমানগুলোর পক্ষে সেগুলোকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাইলটদের চোখে ফাঁকি দিয়ে এই উড়ন্ত বাইকগুলো যখন লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়, তখন পুরো প্রতিরক্ষা ব্যবস্থা এক ধরনের স্নায়ু চাপে ভোগে। গত এক মাসে ইরান প্রায় 3,000 ড্রোন ছুড়েছে। এই বিপুল পরিমাণ ড্রোন ঠেকাতে গিয়ে প্রতিরক্ষা বাজেটে যে ধস নামছে, তার ঠেকাতে এখন বিকল্প পথ ভাবছে কারা? যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং তার মিত্র দেশগুলো। ইসরায়েল ও আমিরাত এখন লেজার প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে, যাতে প্রতিটি ড্রোন ধ্বংস করতে খরচ হবে প্রায় শূন্যের কাছাকাছি। ইন্টারসেপ্টর ড্রোন, লোহার বদলে লোহা, এই নীতিতে সস্তা ড্রোন দিয়ে শত্রু ড্রোনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার প্রযুক্তি নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতিতে এটা স্পষ্ট, কেবল আকাশ প্রতিরক্ষা দিয়ে ইরানের এই ড্রোন বৃষ্টি থামানো সম্ভব নয়। তেহরানের ড্রোনের গুদাম ও উৎক্ষেপণ কেন্দ্রগুলো অকেজো না করা পর্যন্ত এই অসম অর্থনৈতিক যুদ্ধ মধ্যপ্রাচ্যের অর্থনীতিকে কুরে কুরে খাবে, আর ঠিক এটাই চাচ্ছিল ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা এখন আর কেবল ইসরায়েল, আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। সবশেষ খবর অনুযায়ী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অ্যাকশনে যাওয়ার জন্য ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে যাচ্ছে। গত সপ্তাহে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর একটি হুঁশিয়ারি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ইরানি হামলার মুখে সৌদির ধৈর্য এখন সীমানার শেষ প্রান্তে। ইরান কিন্তু সৌদি আরবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বেসগুলোতে অ্যাটাক করছে। সৌদির কোনো সাধারণ নাগরিক বা সৌদির কোনো বেসে এখন পর্যন্ত ইরান অ্যাটাক করেনি। তা সৌদির এই রাজতন্ত্রের যে মাথা মোটা রাজারা বসে আছে, তারা তো এখন কৃতদাস হয়ে গেছে ইসরায়েল এবং আমেরিকার। তারা মোটামুটি সৌদি আরবের রাজতন্ত্র যারা রয়েছে, কাতারের যারা রয়েছে, আরব আমিরাতের যারা আছে, এরা রীতিমতো আমেরিকা এবং ইসরায়েলের পা চাটে। এদিকে আমেরিকার যৌথ হামলার পর ইরান কেবল তাদের উপরেই পাল্টা আঘাত করেনি, বরং মধ্যপ্রাচ্যের 6টি উপসাগরীয় দেশকেই লক্ষ্যবস্তু বানিয়েছে। পর্যটন আর তেলের উপর দাঁড়িয়ে থাকায় এই দেশগুলোর অর্থনীতি এখন হুমকির মুখে। ইরানের ড্রোন ও মিসাইলের হামলায় দুবাইয়ের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে, ব্যাহত হচ্ছে তেল উৎপাদন। বিশ্বের 20% জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী।
আশ্চর্যের বিষয় হলো এই উত্তেজনার মাঝেও উপসাগরের দেশগুলো ওয়াশিংটনের ওপর চরম অসন্তুষ্ট। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও যুদ্ধের বড় সিদ্ধান্তগুলো আরব নেতাদের কোনো পাত্তাই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। একদিকে আমেরিকা বলছে তারা ইরানি তেল ক্ষেত্রে হামলার সায় দিচ্ছে না, অন্যদিকে ইসরায়েল একের পর এক বড় বড় স্থাপনায় হামলা চালাচ্ছে, আর তার খেসারত দিতে হচ্ছে সৌদি ও আমিরাতকে ইরানের পাল্টা হামলার শিকার হয়ে। সৌদি আরব ইতিমধ্যে তার বিমান ঘাঁটি মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দিয়েছে, যা সরাসরি যুদ্ধে জড়ানোর প্রথম ধাপ হিসাবে দেখা হচ্ছে। ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য এখন আরব দেশগুলোই তলে তলে আমেরিকার উপর চাপ সৃষ্টি করছে। তবে সরাসরি যুদ্ধে নামলে পুরো অঞ্চলটি এক নিয়ন্ত্রণহীন অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে। এই ভয় এতদিন তারা পিছু হটেছিল, এখন মনে হচ্ছে সেই সময় ফুরিয়ে এসেছে। একটা কথা রয়েছে, পিপিলিকার পাখা জলে মরণের তরে। তাই এই রাজতন্ত্রে এসব দেশের মরণ ঘনিয়ে এসেছে, তারা যদি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। বন্ধুরা, সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, ইতিহাসকে তবে নিষ্ঠুরভাবে নিজের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে? সাদ্দাম হোসেন কিংবা মুয়াম্মার গাদ্দাফিদের যে পরিণতি বিশ্ব দেখেছে, উত্তর কোরিয়ার কিম জন উন কি সেই একই ফাঁদে পা দেবেন, নাকি পারমাণবিক তুরুপের তাস খেলে তিনি লিখে দেবেন এক নতুন বিশ্ব ইতিহাস? একদিকে ধ্বংসের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য, অন্যদিকে পিয়ংইয়ংয়ের মুচকি হাসি। এই সমীকরণ কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দাবামা? পশ্চিমা বিশ্ব কি পারবে ইরানের এই সস্তা ড্রোন আর কিমের পারমাণবিক জেট সামলাতে, নাকি ডলারের দাপট ধুলোয় মিশিয়ে দিয়ে জন্ম নেবে এক নতুন পৃথিবী? আপনার কি মনে হয়, কিম জন উন কি ঠিক পথেই হাঁটছেন, নাকি এই পারমাণবিক আস্ফালনই ডেকে আনবে মহাপ্রলয়? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনার একটি মন্তব্যই হতে পারে ভূ রাজনৈতিক বিতর্কের নতুন খোরাক। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। বিশ্ব রাজনীতির পর্দার পেছনে সব ভয়ঙ্কর খেলা আর নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও আমাদের লিখে পাঠান। আজ এ পর্যন্ত, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।